একটা কথা মনে রেখো, পৃথিবীতে আর যা কিছুই মিথ্যে হোক না কেন, কোনো মানুষের চোখের জল কখনো মিথ্যে হতে পারে না। কখনো কোনো মানুষকে না জেনে ভুল বোঝা উচিত না। তাকে বোঝার চেষ্টা করো, তারপর না হয় ভুলটা বুঝো। হতে পারে তার মিথ্যে বলার পেছনে কোনো ভালো কারণ লুকিয়ে আছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। রাগ এমন একটা জিনিস কন্ট্রোল করতে পারা যায় না। আবার অনেকে আছে যেটা কন্ট্রোল করে নিতে পারে, রেগে গিয়ে মুখে যা আসে সেটাই বলে দিই। কিন্তু এটাই তো করা যাবে না। হঠাৎ করে রেগে গিয়ে কাউকে কখনো এমন করে কথা বলো না যেটা শোনার পর অন্য মানুষটির কষ্ট হয় আর তুমি নিজেকে পরে অপরাধী মনে করো। মানুষের মনটাকে বোঝার চেষ্টা করো, তাহলে তোমার মনটাও একদিন কেউ বুঝবে। কি জানো তো, অনেক সময় বিশ্বাস করার মতো সাজিয়ে গুছিয়ে বলা কথার মধ্যেও অনেক কিছু মিথ্যে লুকিয়ে থাকে। আবার অবিশ্বাস করার মতো অগোছালো কথার পেছনেও কিছু সত্য কথা লুকিয়ে থাকে। মানুষ এমনই একটা অদ্ভুত প্রাণী না, সবটা দেখেও দেখে না, বুঝেও বোঝে না। মিথ্যেগুলোকেই সত্যি ভাবে আর সত্যগুলোকেই মিথ্যে বলে চাপা দিয়ে দেয় ওই মিথ্যের আড়ালে। তখন মানুষের সাথে যে অন্যায়টা হয়, একমাত্র যার সাথে হয় সেই বোঝে এই কষ্টটা। আমার সাথেও ঘটে যাওয়া ঘটনাগুলো এরকমই হয়েছিল। আমি সবাইকে অনেক বলেছিলাম, বুঝিয়েছিলাম যে আমি সত্যি অন্যায় করিনি, কিন্তু কেউ বোঝেনি। তারপরে লাস্টে ওই মিথ্যেটাকেই আমাকে আপন করে নিতে হলো আর আমার সত্যিটাকে ওই মিথ্যের আড়ালে চাপা দিয়ে দিতে হলো। সবার সামনে বাধ্য হয়ে আমাকে স্বীকার করতে হলো যে হ্যাঁ, আমি অন্যায় করেছি, তোমরা ঠিকই ছিলে। সবার কাছে ক্ষমাও চাইতে হলো। সেই কষ্টটা আমি ভেতরে গুমড়ে গুমড়ে পাই আর প্রতিটা দিন মরে যায়। প্রতিটা দিন মরার মতো বেঁচে আছি আমি। কষ্টটা আমি একাই অনুভব করছি। এতগুলো মানুষ আমায় অপমান করেছে, সবার চোখে আমি নিচে নেমে গেছি, সবার কাছে আমি অপরাধী হয়ে গেছি। কিন্তু একটা মানুষের কাছে আমি কিন্তু তার প্রিয় মানুষ হয়েছি, কারণ আমি তার জন্য লড়াই করেছি। সে একমাত্র জানে যে আমি কেন লড়াই করেছি, আমি কেন চুপ করে সবটা সহ্য করে নিয়েছি। আমাকে দেখতে যতই খারাপ হোক না কেন, আমি আমার নিজের কাছে একটা সুন্দর মন তৈরি করেছি। কারণ এই পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা সুন্দর মন খোঁজে, সুন্দর রূপ না। যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছে। এই দুনিয়াটা বড়ই অদ্ভুত। কিছু কিছু মানুষ আছে সামান্য টাকার জন্য ভালোবাসা এড়িয়ে চলে যায়। আবার কিছু কিছু মানুষ আছে সামান্য একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য ঘর দুয়ার, মা বাবা, আপনজন সব কিছু ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। আমার নিজের চোখে দেখা আমার প্রিয় মানুষটা, সে আমাকে ভালোবেসে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে। সে অনেক পরিশ্রম করতে রাজি আছে, কিন্তু তবুও সে আমাকে নিয়েই থাকবে। সে আমার সাথে সারা জীবনটা কাটাবে। এটাই হলো ভালোবাসা। যে ভালোবাসা চাইলেও অনেকে পায় না, কিন্তু আমার ভাগ্য দেখো, অত কষ্ট পেয়েছি, কিছুই পাইনি, তার মধ্যে কিন্তু আমি একটা মূল্যবান জিনিস অর্জন করেছি, যেটা হচ্ছে স্বামীর ভালোবাসা। সত্যি কথা বলতে কি, এই দুনিয়াতে ধনী ব্যক্তি সে নয় যার কাছে অনেক অর্থ সম্পদ আছে। আসল ধনী ব্যক্তি তো সে যার কাছে তার স্বামীর ভালোবাসা আছে। ধনী ব্যক্তির অর্থ সম্পদ একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু একজন স্বামীর প্রেমের সম্পদ কোনোদিনও শেষ হবে না। পৃথিবীতে আমার কোনো ধন সম্পত্তি চাই না। আমি যে মূল্যবান জিনিসটা পেয়েছি সেটা পৃথিবীর অনেকেই পায় না। আমার যত আবদার আছে সব কিছু আমার স্বামীর কাছেই সাজে। আমার স্বামী আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য যথেষ্ট, আর কিছু চাই না আমার। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। তুমি যখন স্বামীর ঘরে ভালো থাকবে, তখন পৃথিবীর সবাই তোমার পাশে থাকবে। যখন তুমি স্বামীকে ছেড়ে দিয়ে চলে আসবে, তখন তোমার ছায়াটাও পাশ থেকে যেন ক্ষণিকের জন্য সরে গেছে। দেখবে তোমাকে সবাই ব্যবহার করবে, কিন্তু কেউ পাশে থাকবে না। কারণ এই পৃথিবীতে, এই সমাজে মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাটাই বেশি। তাই নিজের স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবে। এই পৃথিবীতে ভালো রাখতে, আগলে রাখতে একমাত্র ওই মানুষটাই পারে। তাই স্বামীর যেমনই হোক না কেন, তার থেকে আপন আর কেউ হয় না দুনিয়ায়, আর কেউ হবে না বা হতেও পারবে না। এই পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় পবিত্র সম্পর্ক।
স্বামী তার স্ত্রীকে যত উপহার দেয় তার মধ্যে সবচেয়ে বড় উপহার হলো সময়, বিশ্বাস আর ভালোবাসা। আর এর মধ্যে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস থাকলেই সম্পর্কের মানে আছে, আর বিশ্বাস না থাকলে সেই সম্পর্কের কোনো মানে হয় না। আমাদের দুজনের মধ্যে বিশ্বাসটা আছে, তাই আমাদের সম্পর্কটাও মধুর। দেখো, শুধু স্বামী বুঝবে আর স্ত্রী কিছুই বুঝবে না তা বললে কিন্তু সম্পর্কের কোনো মানেই হয় না। দুজনকে দুজনের প্রতি দায়িত্ব নিতে হবে, দুজনকে দুজনের প্রতি ভালোবাসা দেখাতে হবে, তবেই তো সম্পর্কটা মানে হবে। অনেক সময় কি হয়, আমরা কিছুই বুঝি না, না বুঝে ঝগড়া করি, অশান্তি করি, কিন্তু সেটা করলে হবে না। ঝগড়া করার পরেও দুজনকে বুঝতে হবে, তবেই তো। ঝগড়ার পরও তো জানো একটা অভিমান হয়, ভালোবাসা হয়। ঝগড়া করার পরও ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যায়। আমি এতদিন সম্পর্কের মধ্যে থেকে সংসার করে বুঝেছি। তোমরা হয়তো আমাকে দেখে একটা জিনিস বুঝবে, যদি স্বামী ভালো হয় তাহলে গাছতলাতেও থাকা যায়, আর যদি স্বামী ভালো না হয় তাহলে রাজপ্রাসাদও তুচ্ছ লাগে। আমি আমার স্বামীর হাত ধরে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি, সেও আমার জন্য ছেড়ে দিয়েছে। আর দেখো, আমরা ভাড়া বাড়িতেও কিন্তু সুখে শান্তিতে আছি। আমি একটা জিনিস বুঝেছি, যে সেই মানুষটা যদি আমার সাথে থাকে আমি সব কিছু করে নিতে পারবো, কিন্তু সেই মানুষটা যদি না থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না। সকালের সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে নিয়ে একটু চা নিয়ে বসেছি। আসলে সকালবেলাতে আমরা চা খাই না খুব একটা, সকালেই গরম ভাত হয়ে যায়, ভাতই খাওয়া হয়ে যায়। আজকে ভাবলাম যে একটু চা খাই, বাবুর স্কুল নেই যেহেতু। আর শুধু তো চা খাওয়া যাবে না, বিস্কুট নিয়েছিলাম, কিন্তু আমার ছোটো বাপি সেই বিস্কুটগুলো কাউকে দেবে না। ও একাই নিয়ে বসে আছে যে আমি একাই খাবো, আর ও কিছু কথা বলতেই পারে না, ওর কথাগুলো বুঝে নিতে হয়। ও নিজেই চা চা আর এক বিস্কুট বলতে পারবে না, এরকম বলে। তো ওর কথা বুঝে নিতে হয়, নাহলে কিন্তু মাথা খারাপ করে দেয়। সকাল থেকে বেশ ভালোই ছিল, কিন্তু এখন বিস্কুট নিয়ে দুজনে মারামারি শুরু করেছে। তার মানে সারা দিনটা এরকম, এই যে শুরু হলো, এখন সারা দিন চলতে থাকবে। তো চা খাওয়ার পর এখন চললাম একটু বাজারে যাব, কারণ চাল ডাল সবই শেষ হয়ে গেছে। চাল আনতে যেতে হবে, কিছু সবজি বাজারও আনতে হবে, আর আমাকেই বাজারে যেতে হবে যেহেতু তোমাদের দাদাভাই এখানে থাকে না। আমি ছোট বাপিকে নিয়ে যাচ্ছি, বড় বাপিকে রেখে দিয়ে ঘরে যাচ্ছি, কারণ দুজনকে সাইকেলে করে চাপিয়ে নিয়ে যেতে আমার একদমই ভালো লাগে না। আমি টানতে পারি না, খুব একটা ভালো সাইকেলও চালাতে পারি না। তাই ভাবলাম ছোট বাপিকে নিয়ে যাই, বড়কে রেখে দিয়ে যাই, কারণ ছোটকে যদি আমি রেখে দিয়ে যাই বড় আবার সামলাতে পারবে না। আমি বাজার থেকে চলে এসেছি, আর অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছি। আমার একটা বাজে অভ্যাস আছে, আমি সব কিছু ভুলে যাই। তোমাদের দাদাভাই যখন থাকতো এখানে, যখন বলতো কি আনতে হবে, সব কিছু ভুলে যেতাম। তারপর ওর ওপর চেঁচাতাম যে তুমি এটা আনোনি, ওটা আনোনি। আর এখন দেখেছো, নিজে নিজেই বাজার করছি, পরিস্থিতির চাপে সব কিছুই করতে পারছি। এটাই আমার দেখে একটা আনন্দ লাগছে যে আমি নিজে নিজে বাজার করেছি, সব ঠিক মতোই আনতে পেরেছি। আর আজকে একটু চিকেন কিনে নিয়ে এসেছি বাবুদের জন্য। ছোটোটাকে নিয়ে আমাকে এভাবেই কাজ করতে হয়, কারণ ও একবার কান্না শুরু করলে কিছুতেই চুপ করবে না। আর খেলতে খেলতে জানি না কি হয়েছে, সেই যে কান্না করছে, এখনো চুপ করার নাম নেই। তরকারিটা বসিয়ে দিয়ে ছোটো বাপিকে বড় বাপিকে স্নান করতে গেছিলাম। অনেকটা বেলা হয়ে গেছে আর ওদের খিদে পেয়েছে। এবার যদি একবার ছোটো বাপি কান্না শুরু করে কিছুতেই থামবে না, ও কারো কথাই শোনে না। একমাত্র তোমাদের দাদাভাইয়ের কথা শুনতো, ও যা বলতো সব শুনতো, আমাদের কথা তো কারো শোনেই না, চেঁচাতেই থাকে, সবসময় কান্না করতেই থাকে। আসলে আমার দুটো ছেলেই ছোট থেকেই বাবা ভক্ত। বড়টাও যখন ছোট ছিল তখনও ওরকম, এখনও ওরকম, আর ছোটটাও তো সেই তাই। বাবা ছাড়া কারো কথা, মানে মায়ের কথা কিছু গ্রাহ্যই করে না। বাবা যদি একবার বলে সেই কথাটা শুনবে, কিন্তু মা যদি হাজারবার চেঁচায় তবুও ওই কথা শুনবে না। বড় বাপিকে বললাম রান্না হয়ে গেছে, ভাতটা খেয়ে নে, কিন্তু ও খাবে না, বলছে একসাথে সবাই মিলে খাবো। আর তাতানো সেটা শুনে নিয়ে বলছে না না খাবে না, তার মানে না না মানে খাবে না। আমি তাহলে বললাম যে দাঁড়া বাসনগুলো মেজে নিই, স্নানটা সেরে নিই। ভাতটা জুড়োর দিয়ে বাসন মাজতে চলে এসেছি, বাসন টাসন মাজতে, ভাতগুলো ঠান্ডাও হয়ে যাবে।
সত্যি কথা বলতে কি, সবাই মিলে বসে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আবার আমাদের বাড়িতে যখন মাংসের ঝোল ভাত হতো না, তখন আমরা কলা পাতায় খেতাম, কিন্তু এখানে কলা পাতা কোথায় পাবো? বড় বাপি বলছিল মা কলা পাতা হলে বেশ ভালো হতো। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। তোমরা ছাড়া আমি কিছুই নয়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমার জীবনটা বদলে দিতে পারি। তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও পাবে। তাতান আমাদের কারো কথা শোনে না, ও নিজের ইচ্ছা মতো চলে। যদি ওকে কোনো কাজ করতে না দেওয়া হয়, তাহলে কিন্তু ও চেঁচাবে, কান্না শুরু করবে। আর প্রথমেই ও আমার ভাতটাতে তরকারি মাখাচ্ছিল, আমি বারণ করেছি বলে ও নিজের ভাতটাতে সব তরকারিটা ঢেলে মাখাচ্ছে। ও সবার ভাত মেখে দেবে, চটকাবে, দিয়ে ওই ভাতগুলো সবাইকে খেতে হবে। আমরা ঘরের মধ্যে শুয়েছিলাম, বাবু পড়তে বসেছিল, আর তারপর শুনতে পাচ্ছি যে একটা বাজনার আওয়াজ হচ্ছে। তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, আর আমার বড় বাপির কাণ্ড দেখো, ও নাচতে শুরু করে দিয়েছে। ওর একটু গান হলে, একটু বাজনা হলে না, খুব ফুর্তি লাগে, নাচানাচি করে দেয়। আর বড়টা নাচছে, কিন্তু ছোটটা ভয়েতে আমার কোলের ভেতর ঢুকে বসে আছে। ও আবার এক ধরনের ভীতু, পাখা চললে যে ভয় পায়, সে তো বাজনা বাজলে আরও ভাবে মনে হয় ভূমিকম্প হচ্ছে। এখন রাত 11টা বাজছে। আমার বড় বাপি ঘুমিয়ে গেছে, বাকি আশেপাশের লোক সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার চোখে এখনো ঘুম নেই। তার কারণ হচ্ছে আমার তাতান বাবুর চোখে এখনো ঘুম নেই। সে ঘুমোয় নিয়ে বদমাইশি করছে এত রাত পর্যন্ত জেগে। মাঝে মাঝে আয়নাতে মুখটা দেখছে আর হা 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 করে হাসছে। ওকে ঘুমোতে বললে ওর খালি হাসি পাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাই তোমরা একটা লাইক করে দেবে। আর ভিডিওটাতে কমেন্ট করতে কেউ ভুলবে না, কিন্তু তোমাদের একটা কমেন্টে আমার একটা নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করে। টাটা বন্ধুরা, দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।